বিসিবি নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ উত্তেজনা। সরকার চায় সংশোধিত গঠনতন্ত্রে নির্বাচন, কিন্তু বর্তমান বোর্ড তা চায় না। 16 বছরের চেষ্টায় বিপিএল এ চ্যাম্পিয়ন মোহামেডান, আনন্দ উৎসবে রঙিন মতিঝিল ক্লাব 10। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি শফিক রায়হান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, কিন্তু দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংগঠনের নির্বাচনকে নিয়ে চলছে নানা মহলের তৎপরতা। দেশের 1 নম্বর স্পোর্টস এখন ক্রিকেট, এবং তার উপর আর্থিকভাবে সবচেয়ে ধনী ক্রীড়া সংগঠন। তাই তো এর মধু খেতে মৌমাছি গুনগুন করবেই। দেশের নিবন্ধিত যুব সংগঠন আছে 18,000-এর বেশি, তবে এসব সংগঠনের বেশিরভাগই কাগজে কলমে। রেজিস্ট্রেশন আছে, নেই ডাটাবেজ। তাই সুযোগ ও ইচ্ছা থাকলেও তাদের কাজে লাগাতে পারছে না সরকার। ডাটাবেজ তৈরিতে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতা নিচ্ছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপির সঙ্গে চুক্তি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক সরকার, তবে দিয়েছে কিছু দিক নির্দেশনা। আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায়। বিসিবির নির্বাচন নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। ক্রীড়া উপদেষ্টার দাবি, দুর্নীতিবাজরা গঠনতন্ত্র সংশোধনে বাধা দিচ্ছে। নিয়ম না মানার অভ্যাসের কারণে ক্রীড়া পরিষদের গেট মানি পরিশোধে গড়িমসি করছে বিসিবি। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকারভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে, এবং সে সময়টাতে আরও বিভিন্ন কারণে আমরা তখন আগাইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। দীর্ঘ 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। আসিফ মাহমুদের কাছে এটাই সবচেয়ে বড় উৎসব। জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে সবগুলো স্পোর্টস ফেডারেশনের কমিটি গঠন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। যে ক্লাবটি ঢাকা লিগ, প্রিমিয়ার লিগ মিলে শিরোপা জিতেছে 19 বার, ফেডারেশন কাপ জয় করেছে 11 বার, সেই ক্লাবটিকে একটি পেশাদার লিগের শিরোপা জিততে অপেক্ষা করতে হয়েছে 16 বছর। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত বিপিএল এর ট্রফি মোহামেডানের ঘরে। আর এই সাফল্যে রঙিন এখন মতিঝিলের ক্লাব পাড়ার সাদা কালো শিবির। দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান 60-এর দশক থেকে আগা খান গোল্ড কাপ, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, সুপার কাপ সহ ঘরোয়া ফুটবলের প্রায় 1.5 ডজন শিরোপা জিতেছে মতিঝিলের ক্লাবটি। তবে বড় শূন্যতে ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পেশাদার লিগের ট্রফির আক্ষেপ। 4 বার লিগে রানার্স আপ হলেও অধরা থেকে যায় চ্যাম্পিয়নশিপ। অবশেষে কাটল খরা। কোচ আলফাজ আহমেদের হাত ধরে বহু প্রতীক্ষিত সফল অর্জন করে ঐতিহ্যবাহী দলটি। আগের ম্যাচে ফর্টিসের কাছে আবাহনীর পরাজয়ে নিশ্চিত হয় প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের শিরোপা জয়। আনন্দের রঙিন সাদা কালো শিবির। এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই। সুতরাং এইবারকার চ্যাম্পিয়নশিপটা বিগত যে কোনো চ্যাম্পিয়নশিপের চেয়ে আমি এটা অনেক বেশি গুরুত্ব বহন করে। 3 ম্যাচ বাকি থাকতেই মোহন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা 2024-25-এ পেশাদার লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। তবে এখনই কোনো উৎসব করছে না দলটি। লিগে এখনও 3টি ম্যাচ বাকি আছে তাদের। মঙ্গলবার কুমিল্লায় খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। এরপর আরও 2টি ম্যাচ খেলে শিরোপা জয়ের উৎসবের পরিকল্পনা মোহামেডানের। বাংলাদেশের ফুটবলে একটা নবজাগরণ ঘটেছে। মোহামেডান এই বিজয় বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। মোহামেডানের সমর্থকদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এটা আমাদের সবার একসাথেরই আনন্দ আর কি। সদস্য, খেলোয়াড়, কর্মকর্তাদের, মোহামেডান সমর্থকদের
15 ম্যাচে মোহামেডানের পয়েন্ট 38, সমান খেলায় 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আবাহনী। বাকি ম্যাচগুলোতে মোহামেডান হারলে ও আবাহনী জিতলেও পয়েন্টের হিসেবে শীর্ষে থাকবে আলফাজের দল। 70 কিংবা 80 দশকে বাংলাদেশে তো বটেই এশিয়ার সেরাদের কাতারেই থাকার মতো একটি দল হয়ে উঠেছিল মোহামেডান। 1928 সালে এশিয়ার সেরা 10টি ক্লাবের একটি ছিল মতিঝিলের ক্লাবটি। 2009 সালে জিতেছিল দেশের ইতিহাসের অন্যতম আলোচিত ফুটবল আসর কোটি টাকার সুপার কাপ। এরপরে নিচের দিকে নামতে থাকে দলটি। মাঝে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয় করলেও ছিল না কোনো ধারাবাহিকতা। 2007 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পর 16 বছরের প্রথম বিপিএল জয়। আনন্দে মুখরিত এখন দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছে, কিন্তু দুদেশের ক্রিকেট যুদ্ধ তো থামেনি। ক্রিকেট মাঠে এই দুই দেশের একটার পর একটা সমস্যা লেগেই আছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পাকিস্তানি, তাই এশিয়া কাপ খেলবে না ভারত। দেশটির মিডিয়ার তথ্য মতে এশিয়া কাপে না খেলার বিষয়টি এসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আইসিসির চেয়ারম্যান যেহেতু ভারতীয়, তাহলে পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে? কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের যুদ্ধ থেমেছে, কিন্তু দুই দেশের ক্রিকেট যুদ্ধ তো থামেনি। ক্রিকেট মাঠে এই দুই দেশের একটার পর একটা সমস্যা লেগেই আছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পাকিস্তানি, তাই এশিয়া কাপে খেলবে না ভারত। দেশটির মিডিয়ার তথ্য মতে এশিয়া কাপে না খেলার বিষয়টি এসিসিকে জানিয়ে দিয়েছে ভারত। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আইসিসির চেয়ারম্যান যেহেতু ভারতীয়, তাহলে পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে? কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধের মাঝেই শঙ্কা জেগেছিল এশিয়া কাপ ক্রিকেট নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো পর্যায়ে পাকিস্তানের মুখোমুখি হবে না ভারত, এমন খবর প্রচার করে দেশটির মিডিয়া। শেষ পর্যন্ত সে শঙ্কাটাই যেন সত্য হতে চলেছে। এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে বিসিসিআই। শুধু পুরুষদের এশিয়া কাপই নয়, জুনে শ্রীলঙ্কায় মেয়েদের ইমার্জিং এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে বিসিসিআইয়ের যে বিষয়কে সামনে রেখে এমন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, তা ক্রিকেট মহলকে বিস্মিত করেছে। রোটেশন অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভি। তিনি একই সাথে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। এই মহসিন নকভি এখন হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের প্রধান শত্রু। নকভির এসিসির প্রধান হওয়াই যত রোষের কারণ ভারতের। পাকিস্তান ক্রিকেটকে চাপে রাখতেই ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল এমন এক টুর্নামেন্টে খেলবে না যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে। এদিকে 17 কোটি মার্কিন ডলারে বা প্রায় 2000 কোটি টাকায় পরবর্তী 4 এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু ভারত না খেললে টুর্নামেন্ট আমিরাত চলে যাবে এবং স্পন্সরও কমে যাবে। তাই ভারত এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে এসিসি বড় আর্থিক লোকসানের মুখে পড়বে, আর এভাবেই মহসিন নকভিকে জবাব দিতে চায় বিসিসিআই। ফেরা সুখকর হয়নি সাকিবের। প্রথম ম্যাচেই 0 রান এবং উইকেট শূন্য। যদিও বাবরের পেশোয়ারকে উড়িয়ে প্লে অফে সাকিবের লাহোর কালান্দার্স, কিন্তু আইপিএলে এবার নিজের প্রথম ম্যাচে উইকেট না পেলেও মিতুবাই বোলিং করেছেন মুস্তাফিজ। যদিও হেরেছে তার দল দিল্লি ক্যাপিটালস। এতে নকআউট স্টেজ কঠিন হয়ে গেল দিল্লির। প্রায় 6 মাস পর ক্রিকেট ম্যাচে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল টি20তে রবিবার লাহোর কালান্দার্সের হয়ে 8 বছর পর মাঠে নামেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এবার নিলামে দল পাননি সাকিব। তবে ভারত পাকিস্তান যুদ্ধের জেরে টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর পুনরায় শুরুর পালায় তাকে দলে নেয় লাহোর। এই ম্যাচের আগে সবশেষ গত 30 নভেম্বর আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছিলেন সেপ্টেম্বরের শেষের দিকে বাংলাদেশের ভারত সফরে টেস্টে। এই মাহাতি স্পিনার গত কয়েক মাসে বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে। পরে অ্যাকশন সূত্রে ফিরেছেন পিএসএলে। তবে লাহোরের হয়ে পিএসএলে ফেরাটা সুখকর হয়নি সাকিবের। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে টস হেরে ব্যাটিং পায় তার দল। ওপেনার ফখর জামান ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। ফখরের 36 বলে 60 রানে 8 উইকেটে 149 রানের স্কোর পায় শাহিন শাহ আফ্রিদির দল। সাকিব তার সাবেক দলের বিপক্ষে 7 নম্বরে ব্যাটিংয়ে নামেন। ইনিংসের 11 ওভারে পেসার আহমেদ দানিয়ালের লেগ স্টাম্পের বাইরে পিচ করা বলটিতে শট খেলার চেষ্টায় ব্যর্থ হন সাকিব। ওয়াইড হয় বলটি। পরের বলেও ব্যাট ছোঁয়াতে পারেননি। স্লোয়ার বল ছোবল দেয় মিডল স্টাম্পে।
বল হাতেও হতাশ করেন বাংলাদেশের অলরাউন্ডার। 2 ওভারে 2 ছক্কা হজম করে 18 রান দেন সাকিব, থাকেন উইকেট শূন্য। তবে 2 পেসার সালমান মির্জার 4 ও শাহিন শাহ আফ্রিদির 2 উইকেট শিকারে 8 উইকেটে 123 রানে শেষ হয় পেশোয়ারের ইনিংস। 26 রানের জয়ে আফ্রিদির লাহোর 10 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলে। একই দিনে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ IPL টি-20তে মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলেন মুস্তাফিজুর রহমান। গত নভেম্বরে মেগা নিলামে দল না পাওয়া বাংলাদেশের এই বাঁহাতি পেসারের দুয়ার খুলে যায় ভারত পাকিস্তান যুদ্ধের জেরে টুর্নামেন্ট 1 সপ্তাহের জন্য স্থগিত হলে মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দলের দেশ ছাড়ার দিন চমক হয়ে আসে IPL-এ তার দল পাওয়ার খবর। অবশ্য আসলে নিজের প্রথম ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি মুস্তাফিজ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 201 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা গুজরাট টাইটান্সের বিপক্ষে পাওয়ার প্লেতে চমৎকার বোলিংয়ে রানের স্রোতে বাঁধ দেন এই পেসার। ইনিংসের 4র্থ ওভারে 6 রান দেওয়া মুস্তাফিজ 6ষ্ঠ ওভারে 7 রান খরচ করেন। এরপর 16তম ওভারে ফের বোলিংয়ে ফিরে 11 রান দেন। 3 ওভারে 24 রান দিয়ে উইকেট শূন্য মুস্তাফিজের বোলিং ফিগারটাই দলের পক্ষে সেরা ছিল। সাই সুদর্শনের 61 বলে 108 ও শুভমান গিলের 53 বলে 93 রানের অপরাজিত ইনিংসে আসলে প্রথমবার 10 উইকেটে জয়োৎসব করে প্লে অফে যাওয়া গুজরাট। এই হারে দিল্লির 2 ম্যাচ হাতে রেখে শঙ্কায় পড়ল প্লে অফে খেলা। IPL-এ এখন পর্যন্ত 5টি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। নিজের প্রথম আসর 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জেতা এই পেসার পরের বছরও খেলেন ওই ফ্র্যাঞ্চাইজির হয়ে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 1 আসরে খেলার পর যোগ দেন রাজস্থান রয়্যালসে। সেখানেও 1 মৌসুমের বেশি খেলতে পারেননি। পরে 2টি বছর তাকে খেলায় দিল্লি। 2024 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর এবার ফের দিল্লিতে ফিরলেন মুস্তাফিজ। আসরে 58 ম্যাচ খেলে উইকেট তার 61টি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এবার পাকিস্তান সুপার লিগে মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সেরা, ওয়ানডেতে 4র্থ সেরা এই অলরাউন্ডার টাইগারদের টি-20 দলে ব্রত। ফলে এই ফরম্যাটে 72তম স্থানে থেকেই লড়তে হচ্ছে মিরাজ দ্য চ্যাম্পিয়নকে। পাকিস্তান সুপার লিগ লাহোর কালান্দার্সের হয়ে বাকি ম্যাচগুলো খেলার আমন্ত্রণ পেয়েছেন দেশের ক্রিকেটে সময়ের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিসিবিও দ্রুতই তার ছাড়পত্র অনুমোদন করেছে। ফলে লাহোর কালান্দার্সে সাকিব আল হাসান এবং শাহিন শাহ আফ্রিদির টিমমেট হতে আর বাধা নেই মিরাজের। বাংলাদেশ জাতীয় টি-20 দলে নিয়মিত সুযোগ না পেলেও টেস্টে এখন দ্বিতীয় সেরা এবং ওয়ানডেতে 4র্থ সেরা অলরাউন্ডার মিরাজ। গত মাসে টেস্টে ICCর বেস্ট ক্রিকেটার অব দ্য মান্থ হয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টে দারুণ পারফর্ম করেছেন। টেস্ট সিরিজে 15 উইকেটের পাশাপাশি সেঞ্চুরিও করেছেন। বিশেষ করে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি এবং ইনিংসে 5 উইকেট নিয়ে দলকে শুধু জয় উপহারই দেননি, তার ওই সাফল্যে 1-1 ব্যবধানে সিরিজ ড্র করে মুখ রক্ষা করেছে টাইগাররা। ওই সিরিজেই টেস্টে 200 উইকেট এবং 2000 রান পূর্ণ করে অনন্য ডাবলস ক্লাবের গর্বিত সদস্য হয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার স্থানে মিরাজকে দলে নিয়েছে লাহোর। ইতিমধ্যেই প্লে অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাহোর কালান্দার্স। নিজের অলরাউন্ড পারফরমেন্সে লাহোরকে আরও শক্তিশালী দল হয়ে উঠতে সাহায্য করতে চান মিরাজ এবং আলো ছড়াতে চান দ্য লিটল জিনিয়াস। নতুন এক পালক যোগ হলো লিওনেল মেসির মুকুটে। ফুটবল পরিসংখ্যান ও ইতিহাস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা IFFHS এর বিবেচনায় ইতিহাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ক্লাব, জাতীয় দলের সকল পরিসংখ্যান, তথ্য উপাত্ত বিশ্লেষণে এই লড়াইয়ে দ্য গ্রেট পেলে দ্বিতীয় এবং দিয়াগো ম্যারাডোনাকে তৃতীয় স্থানে রেখেছেন IFFHS। দ্য গ্রেট পেলে বা দিয়াগো ম্যারাডোনা নয়, ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়ের মুকুট উঠেছে লিওনেল মেসির মাথায়। ফুটবল পরিসংখ্যান ও ইতিহাস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা IFFHS এর ভোটে ইতিহাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। বিশ্বজুড়ে তারকা ফুটবলারদের ব্যক্তিগত ও দলগত সাফল্যের বিস্তারিত পরিসংখ্যান পর্যালোচনা করে এই সেরা নির্ধারণ করেছে IFFHS।
এই শ্রেষ্ঠত্ব নিরূপণে মেসির বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে পারফরমেন্স পর্যালোচনা এবং সাথে আর্জেন্টিনা সিনিয়র ও অনূর্ধ্ব 20 দলের হয়ে তার সকল অর্জন বিবেচনায় এনেছে IFFHS। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, আর তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা দিয়াগো ম্যারাডোনা। এই লড়াইয়ে চতুর্থ হয়েছেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো। পঞ্চম স্থানে ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। ষষ্ঠ স্থানে 2002 সালে ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো নাজারিও। এরপরই সপ্তম স্থানে আছেন ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদান। এরপর 8 থেকে 10 নম্বরে আছেন আরও 3 কিংবদন্তি, জার্মানির 1974 বিশ্বকাপ জয়ের নায়ক ফ্রাঙ্ক বেকেনবাওয়ার, বিশ্বকাপ না জেতা সবচেয়ে বড় তারকা আলফ্রেদো দি স্টেফানো এবং ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদিনহো। 2007 সালে শুরু পেশাদার লিগ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল। দেশের ঘরোয়া আসরে এটি এখন সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, যদিও এখনো পুরো পেশাদারিত্বের পথে হাঁটতে পারছে না এই লিগ। এর আগে ঢাকা লিগ ও প্রিমিয়ার লিগ ছিল দেশ সেরা ফুটবল আসর। বিপিএলে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। দলটি 6 বার লিগ জয় করেছে, 4 বার হয়েছে রানার্স আপ। দ্বিতীয় সফলতম দল বসুন্ধরা কিংস। তাদের ঝুলিতে বিপিএল এর 5টি শিরোপা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার রাজনৈতিক কারণে হারিয়ে গেলেও তারাও 3 বার চ্যাম্পিয়ন এবং 3 বার রানার্স আপ হয়েছে। আরেক হারিয়ে যাওয়া ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র একবার জয় করেছে লিগ শিরোপা। সেখানে 16 বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার প্রথম লিগ জয় করেছে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব মোহামেডান। ফুটবল দল, কোচ, কর্মকর্তা এবং এর সমর্থকদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে শেষ করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।